বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এ অঞ্চলের শান্তি বিনষ্টের পায়তারা চলছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বললেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, মজুদ আছে আপৎকালীন খাদ্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। শ্রমিক ঠকানোর মামলাকে টানা হ্যাচড়া উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলছে রাষ্ট্রপক্ষ। আরও 1.5 মাসের জামিন। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে কাল। গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। এখনো স্পষ্ট নয় গতিপথ। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহীনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধের সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে ভিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে
উনি কাঠমান্ডুতে থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখে একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে, শাহীন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহীন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর, ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে, এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি বিশেষ দল ডিবি কার্যালয়ে অবস্থান করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, সরাসরি চলে যাব তার কাছে। আজ দিনভর ভারতীয় পুলিশের প্রতিনিধি দল বাংলাদেশে আসা এবং বাংলাদেশের মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে তাদের তদন্ত কাজে সহায়তা করার যে বিষয়টি আমরা বলছিলাম, সেই বিষয়টির কিছু সুনির্দিষ্ট তথ্য আমি দিতে পারি। আজ বিকেল 5:30 নাগাদ ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশে এসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তারা এসেছেন। এই মুহূর্তে তারা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অবস্থান করছেন। আমি যেমনটি বলছিলাম যে বিকেল 5:30 নাগাদ তারা এসেছেন, এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, অর্থাৎ 3.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই 3.5 ঘন্টার এই অধিকাংশ সময় তারা যেই আটক যেই আসামিরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং তদন্তের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তারা একে অপরের সাথে, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তথা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা ভারত থেকে এসছেন, তারা উভয়ের মধ্যে তদন্তের যে বিশেষ বিষয়গুলো রয়েছে তাদের একজনের বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন, যাতে এই মূল যে হত্যাকাণ্ডের ঘটনাটি রয়েছে সেই হত্যাকাণ্ডের রহস্যটি তারা খুব সহজেই উদ্ঘাটন করতে পারেন, রহস্যের একটি কুল কিনারা করতে পারেন। কারণ আপনারা জানেন যে মোট 6 জন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, সেই 6 জনের মধ্যে 3 জন বাংলাদেশে গ্রেফতার হয়েছে, 1 জন গ্রেফতার হয়েছে কলকাতায়। আর যেহেতু হত্যাকাণ্ডটি কলকাতায় সংঘটিত হয়েছে এবং হত্যাকাণ্ডের পরে যেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ খণ্ড বিখণ্ড করে বেশ কয়েকটি ট্রলি ব্যাগে ভরে তা গুম করার জন্য বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, সেক্ষেত্রে এই মরদেহের অংশবিশেষগুলো উদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আসলে এই উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা ছাড়া আসলে তা উদ্ধার করা অনেকটাই অসম্ভব। যার প্রেক্ষিতেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 সদস্যের প্রতিনিধি দল বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অবস্থান করছেন। আমি একটু দেখাতে চাই এই যে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ের দোতলায়, এখানে ঢাকা ওয়ারি জোনের যে তাদের ওয়ারি বিভাগের গোয়েন্দা কার্যালয় এটি, এখানেই আসলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে 4 সদস্য যারা ভারত থেকে এসছেন তারা বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের যে সদস্যরা রয়েছেন তারা উভয়ের সাথে মত বিনিময় করছেন, এবং এর আগে তারা যে আসামি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছেন, এমনটিও আমরা জেনেছি। তো সর্বশেষ এতটুকুই বলতে পারি যে জিজ্ঞাসাবাদের যে পর্বটি ছিল সেটি আজকের জন্য শেষ হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করে তারা আসামিদের থেকে কি তথ্য পেয়েছে সে তথ্যগুলো পরস্পর এই উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা পরস্পরের মধ্যে তার তথ্যটি আদান প্রদান করছেন, মিলিয়ে দেখছেন, এবং এই সব কিছুর মাধ্যমে আসলে এই হত্যাকাণ্ডের মূল যে রহস্য সেই রহস্যটি উদ্ঘাটনের ক্ষেত্রে তারা এক পা করে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত যা এই গোয়েন্দা কার্যালয়ে হয়েছে তার সর্বশেষ তথ্য। ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ দিচ্ছি।
আফজাল, আমরা যে এই সংসদ সদস্য হত্যাকাণ্ড নিয়ে গত দুদিন ধরে যে ঘটনাগুলো একটার পর একটা শুনে আসছি, সেখান থেকে একটা বিষয় অবশ্য আপনার কাছে প্রশ্ন করার থাকবে, যেটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে গিয়ে আসলে যাকে খুনের জন্য এখন পর্যন্ত দায়ী করা হচ্ছে বা দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই আখতারুজ্জামান শাহীন, এবং যিনি খুন হয়েছেন, যিনি ভিকটিম, সেই এমপি আনার, এই দুজনের মাঝখানে আসলে সম্পর্কের গভীরতা কিরকম ছিল সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। সম্পর্কের গভীরতা 30 বছরের বন্ধুত্ব, ছোটবেলা থেকেই তারা একে অপরের খুব সহযোগী ছিলেন এবং বন্ধুত্ব ভাবেই সময় তারা কাটিয়েছেন। এখন আনোয়ারুজ্জামান যে শাহীন যিনি আছেন, তিনি মূল অভিযুক্ত যাকে করা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তিনি যখন বাংলাদেশে আসতেন তখনই এই যে সংসদ সদস্য মারা গেলেন তার সঙ্গেই কিন্তু সময় কাটাতেন। 30 বছরের বন্ধুত্ব থেকে খুনি, আমরা যতটুকু দেখি গণমাধ্যমে যেগুলো এসছে, মেরিন ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন, এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাহীন, এবং যুক্তরাষ্ট্র থেকে যখনই তিনি বাংলাদেশে আসতেন তখনই শাহীনের একটি কোটচাঁদপুরের বাংলো আছে, সেই বাংলোতেই আড্ডা তারা দিতেন। খুনি হলে বিচার চান শাহীনের পরিবার। শাহীনের পরিবারও খুবই প্রভাবশালী, এবং কোটচাঁদপুরের পৌরসভার যে এখন বর্তমান মেয়র রয়েছেন শহীদুজ্জামান সেলিম, তার ভাই, তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন, যদি তার ভাই অপরাধী হয়ে থাকে, খুন যদি করে থাকে, তিনি তার বিচার চান। আর শাহীনের ছিল অর্থের দাপট। বিভিন্ন সময়ে যখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসতেন, নির্বাচনের সময়গুলোতেই তিনি বাংলাদেশে আসতেন, এসে ওই এলাকার যে রাজনীতি এবং ওই এলাকায় ক্ষমতার যে প্রভাব বিস্তার তিনি সেগুলোই করতেন। মোটামুটি বন্ধুত্ব থেকে 30 বছরের বন্ধুত্ব থেকে খুনি, এটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার। পারিপার্শ্বিক তথ্যপত্র, মামলার যে এভিডেন্স, তাতে মূল অভিযুক্তই করা হচ্ছে এই শাহীনকে। আচ্ছা, আরেকটা বিষয় স্পষ্ট করবেন, শাহীনের ব্যবসার কথা বলেছেন, কিন্তু তার অর্থের উৎস কি ধরনের ব্যবসা করতেন এই বিষয়ে কোনো স্পষ্ট কিছু জানতে পেরেছেন কিনা? আর ঢাকাকে কলকাতা পুলিশ কিভাবে আসলে এই মামলার যে গোয়েন্দা বা তদন্ত প্রতিবেদন তৈরি করা, সেটাতে আসলে কিভাবে সহযোগিতা করছে, তার যদি কোনো ছোট করে ব্যাখ্যা দেন। এই ঘটনাটি ঘটার পরেই কিন্তু কলকাতা এবং ঢাকার গোয়েন্দা পুলিশ মূলত মাঠে নেমেছিল, এবং তারা একে অপরের পরিপূরক হিসেবেই তদন্ত কার্যক্রম শুরু করেছিল। তদন্ত একেবারেই খুবই হত্যার যে মূল রহস্য সেটি এর মধ্যে উদ্ঘাটন করা হয়েছে। আজকে ঢাকায় এসেছেন কলকাতা পুলিশের 4 জন সদস্য, তাদের সঙ্গে ডিবির বৈঠক হয়েছে, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশের 3 জন গ্রেফতার আছেন, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তথ্য শেয়ার করেছেন, এবং তদন্তের অগ্রগতি কলকাতা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের মধ্যে শেয়ার তারা করেছেন। আর যারা ঢাকায় গ্রেফতার হয়েছেন, ডিবি পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে যে 3 জন, তারা কিন্তু এর মধ্যে খুনের দায় স্বীকার করেছেন, এবং খুনের দায় স্বীকার করে কিভাবে খুন করা হলো, কিভাবে লাশ গুম করা হলো, সকল তথ্যই কিন্তু গোয়েন্দা পুলিশের কাছে তারা তুলে ধরেছেন। ভারতে গ্রেফতার 2 জনকে চলছে জিজ্ঞাসাবাদ, তাদের কাছ থেকেও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে কলকাতার যে সিআইডি, এবং তারা বলছেন যে 5 কোটি টাকা দিয়েই কিন্তু এই খুনিদেরকে ভাড়া করা হয়েছিল, এবং সেটি করেছিলেন শাহীন। মূলত এই তথ্যগুলোই এখন পর্যন্ত উঠে আসছে। তবে কি কারণে খুন করা হলো এমপিকে, সেটি কিন্তু এখনো ওইভাবে উদ্ঘাটিত হয়নি। যদিও কলকাতা পুলিশের একটি রিপোর্ট বলছে যে অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়েছে। আজকে যার বিরুদ্ধে অভিযোগ শাহীন, তিনি যুক্তরাষ্ট্রে আছেন, এবং তিনি যুক্তরাষ্ট্র থেকেই যেটি বলার চেষ্টা করছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, এবং তিনি হত্যাকাণ্ডের দায় থেকে অস্বীকার করেছেন। আফজাল, আপনার এই প্রতিবেদনে আমরা পুরো 13 দিনের একটা মিশনের আসলে বর্ণনা বা গল্পাকারে বিবরণ দেখতে পেলাম। ঠিক একই জিনিস যখন আবার হচ্ছে গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই শাহীনকে বলা হচ্ছে, তিনি অস্বীকার করছেন। আসলে দুটোর সমন্বয় করলে কি দাঁড়াচ্ছে, পুলিশ কি বলছে সেটি যদি আরেকটু স্পষ্ট। না, তিনি অস্বীকার করেছেন, এটি যেমন সত্য, কিন্তু এখন পর্যন্ত যে ধরনের তথ্যপত্র কলকাতা পুলিশ, কলকাতা সিআইডি, গোয়েন্দা পুলিশ তাদের কাছে রয়েছে, তাতে তিনি দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কারণ তিনি যে ওই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন 30 এপ্রিল, এবং সেই ফ্ল্যাটটিতে আরও যে 2 জন আসামি, আমানুল্লাহর কথা বলা হচ্ছে, সিরাজী রহমানের কথা বলা হচ্ছে, তারা ওই ফ্ল্যাটে থাকবেন। এই যে চুক্তিনামা ফ্ল্যাটটির যে মালিক তার সঙ্গে হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখন পরিষ্কার, এবং গোয়েন্দা পুলিশ এবং ভারতের কলকাতার যে পুলিশ, তারা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সেই 30 এপ্রিল থেকে এই 13 মে পর্যন্ত যত সিসিটিভির ফুটেজ আছে, তারা কোথায় কোথায় অবস্থান করেছেন, মোবাইল লোকেশন কোথায় ছিল, কার সঙ্গে যোগাযোগ করেছেন, ক্যাব কাকে ভাড়া করা হয়েছিল, ক্যাবের যে চালক তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি কি বলেছেন, সকল কিছু মিলিয়েই
আজকে যে গোয়েন্দা পুলিশ যে তথ্যটি দিয়েছে সেটি আসলে গা শিউরে ওঠার মতো তথ্য। ধরা পড়া এড়াতে কলকাতাকে হত্যার স্পট হিসেবে বেছে নেয় খুনিরা। এই যে আমানুল্লাহ সাঈদের কথা বলা হচ্ছে, তিনি চরমপন্থী নেতা, তিনি শিমুল ভুইয়া নামে বিদেশে যান এবং সেখানেই 5 কোটি টাকার বিনিময়ে তাকে হত্যা করা হয়। শরীর টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়েছিল ফ্রিজে, এবং ফ্রিজ থেকে ব্যাগে ভরে মরদেহের খণ্ডিত অংশগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটের ভেতরে রক্ত, প্লাস্টিকের ব্যাগ, ফ্রিজে রাখা মরদেহের আলামত কিন্তু সংগ্রহ করেছে কলকাতার সিআইডি। এবং কলকাতার সিআইডি এও বলছে যে এসব তথ্য অ্যানালাইসিস করে, ফরেন্সিক এভিডেন্স বিশ্লেষণ করে এই ঘটনার সঙ্গে, এই কিলিং মিশনের সঙ্গে আখতারুজ্জামান শাহীন সহ মোটামুটি 7 জন জড়িত, এবং শাহীনকেই বলা হচ্ছে মূল পরিকল্পনাকারী, মূল মাস্টারমাইন্ড। তারপরেও এখন মূল যে বিষয় হত্যা মামলায় যেটি হবে, সেখানে মরদেহ শনাক্ত বা মরদেহের সন্ধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও এখন পর্যন্ত যেহেতু হয়নি, দিনকে দিন এই তদন্তটি এগিয়ে যাবে, সেটিরও সন্ধান কিন্তু তারা করা হচ্ছে। যদিও ডিবি বলছে যেভাবে খণ্ড খণ্ড করে মরদেহগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে এক জায়গায় করে সেটি উদ্ধার করা এটি আসলে খুব কঠিন সাধ্য বিষয়। তো দেখা যাক, আসলে এটা সময় গড়ানোর সাথে সাথেই হয়তো বা স্পষ্ট হবে মরদেহ কিভাবে খুঁজে পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কিনা। আপনাকে এত কষ্ট করে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আফজাল হোসেন। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি নষ্ট করার পায়তারা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনো চলমান। সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। আপৎকালীন খাদ্যের মজুত রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পায়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করল বাংলাদেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ
সব বেসরকারি ভবন ও বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। এর আগে গত 18 জুন বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। বেনজিরের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। মামলাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে ডক্টর ইউনূস বলেন, এতে বহির্বিশ্বে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বললেন, কোন ক্ষোভে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা উদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দুর্নীতির দায়ে বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি। সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা, সোহাগ 3 ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা হোসেন 2 বছরের জন্য। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে কাল। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি। গতিপথ স্পষ্ট না হলেও সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে আপনার যে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, এটা হয়তো আগামীকাল আপনার নিম্নচাপ হতে পারে এবং এটা আরও ঘনীভূত হয়ে হয়তো পরশু দিনে সাইক্লোনের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যখন সাইক্লোন আবার কোস্টের কাছাকাছি চলে আসবে, সেই সময় তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। এটা ল্যান্ডফল, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ কোস্টের আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদিও আসে, সেক্ষেত্রেও সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডলার সংকটে বিপাকে পড়া ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্সের নামে এনবিআর এর হয়রানি থেকে মুক্তি চান। এই দাবি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর। আর ভোক্তাকে স্বস্তি দিতে মূল্যস্ফীতিকে মাথায় রেখে বাজেটে কর কাঠামো সাজানোর তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মাসের পর মাস ডলার সংকটের চাপে থাকা ব্যবসায়ীরা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না ট্যাক্স ভ্যাট আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হয়রানি থেকে। দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ করছেন দেশের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে আবারও অভিযোগ তুলে রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়াকে অটোমেশন করার দাবি জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। কাস্টমে আমার যখন মাল আসে তখন আমাদের মালগুলি 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হয়। এই পেনাল্টির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি না। রাজধানীতে আরেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের নানা উদ্যোগ
উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ায় তা মাথায় রেখেই এনবিআরকে কর আরোপের আহ্বান জানান তিনি। আমরা আশা করি এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক কর ব্যবস্থা আমরা পাবো। এদিকে কৃষিমন্ত্রীর দাবি, উৎপাদিত পণ্যের 30% নষ্ট হয়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। এই সমস্যা সমাধানে পণ্য সংরক্ষণে ব্যবসায়ীদের বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী সহ 5 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে তদন্তের রায় প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 2023 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কাল বৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে 9/6 অভিযোগে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শেদী। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাফুফের ফিনান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে 20,000 সুইস ফ্রাঁ ও 3 বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই 10,000 সুইস ফ্রাঁ ও 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি বিনষ্টের পায়তারা চলছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বলেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, মজুদ আছে আপৎকালীন খাদ্য। এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।